ভারতবর্ষে প্রাইম মিনিস্টার পাকিস্তান প্রাইম মিনিস্টারকে ডেকে কথা বলেছে? আমাদের এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে কলকাতার রাস্তায় কিছু উন্নত প্রকারের প্রজাতি, এবার সেগুলোকে উন্নত বলবো না ব্যাকডেটেড বলবো, সেই প্রজাতিগুলো যেন প্রত্যেক দিন রাস্তা দখল করে থাকছে। সেই সমস্ত প্রজাতির জন্তুগুলো তো বিভিন্ন সময় গর্তের ভিতরে ঢুকে থাকে, আর মাঝে মাঝে তাদের দেখা যায়। পাকিস্তানে যখন পহেলগাঁয়ে এরকম একটা সন্ত্রাসী আক্রমণ হলো, এবং সত্যি কথা বলতে ধর্মের ভিত্তিতেই যখন এতগুলো নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হলো, 26টা প্রাণ কেড়ে নেওয়া হলো, তখন কিন্তু তারা সেই ধর্মের বিষয়টাকে সরিয়ে রাখলো এবং নিজেদেরকে উৎকৃষ্ট মানে সেকুলার প্রমাণ করার জন্য আপনাকে বিভিন্ন রকম চাড্ডি, তারপরে অন্ধভক্ত, এই সমস্ত বলে গালিগালাজ শুরু করলো। এখন আমার কনটেক্সট শুধুমাত্র সেকুলার বা সেকুলার নয়, কে সেকুলার, দেশ সেকুলার, কে দেশ সেকুলার নয়, কে সাম্প্রদায়িক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার অত মাথা ব্যথা কিছু নেই। আমাদের দেশ অবশ্যই সেকুলার একটা দেশ এবং আমাদের সংবিধান সমস্ত রকমভাবেই সেটাকে পারমিট করে। সুতরাং সেকুলারিজম নিয়ে আমি সেরকম কোনো প্রশ্ন রাখছি না, বা এটা আমাদের টপিক্সে আলোচনার বিষয়বস্তু নয়। এখন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই সমস্ত প্রজাতিগুলো যারা মুর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনাতে পুরোপুরিভাবে চুপ থাকে, সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে যে এটা কোনো রকমভাবে একটি দুষ্টু লোক যারা দল বেঁধে গিয়ে বাপ ছেলেকে হত্যা করলো বাড়ির ভিতরে ঢুকে, এবং এর সঙ্গে কোনো রকম ধর্মের সম্পর্ক নেই। কিন্তু পক্ষান্তরে আবার যদি অন্য কোনো একটি ঘটনা ঘটে, তখন তারা আবার সেই ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আবার ঠিক তেমনই যখন পহেলগাঁয়ে এই ঘটনাটা ঘটলো, তখন এটা দেখা গেল যে সন্ত্রাসবাদীদের ধর্ম নেই, ঠিক আছে, আমি ধরিয়ে নিলাম তাদের কোনো ধর্ম নেই, কিন্তু সেই সন্ত্রাসবাদীরা যে কোথা থেকে এলো, নিরাপত্তা কেন কম ছিল, ইন্টেলিজেন্স কেন ফেল করেছিল, এই সমস্ত ডজনখানেক প্রশ্ন নিয়ে তারা হাজির হয়েছিল। তারপরে তারা কি বলল যে যদি এটা পাকিস্তানের মদত থাকে, তাহলে ভারত কেন সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিচ্ছে না, কেন পাকিস্তানের ভিতরে গিয়ে আর একটা সার্জিক্যাল স্ট্রাইক করছে না, কেনই বা পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছে না। এত শত প্রশ্ন যখন তারা রাখলো, তারপরে ভারত যখন মোটামুটি দিন দশেকের মধ্যে অপারেশন সিন্দুরের মাধ্যমে বেছে বেছে 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল, তখন বাবুরা আবার রাস্তায় বেরিয়েছেন। এখন কি বলছেন? এখন বলছে না, যুদ্ধ নয়, শান্তি চাই। আরে বাবা, যুদ্ধ নয় শান্তি চাই না, যুদ্ধ চাই, পাকিস্তানকে সবক শেখাতে চাই। আরে ক্লিয়ার করুন আপনারা। এখন বিষয়বস্তুটা এটাই যে ভারতবর্ষের সেনাবাহিনী ওই 9টা ঘাঁটিকে গুঁড়িয়েছে। ঠিক একই রকমভাবে যখন আমাদের পুলওয়ামা হত্যা হয়েছিল, পুলওয়ামায় যখন আমাদের সেনা কনভয়ের মধ্যে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এবং তারপরে যখন বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হলো, তখন এই স্পিসিসগুলো তখনও বেরিয়েছিল, এবং তারা এখনও সেই প্রশ্নটা করে যে কেন পুলওয়ামার এরকম একটা উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি তৈরি হলো না, এবং কেনই বা সেই প্রশ্ন এখনও পর্যন্ত ভারত সরকার দিচ্ছে না। তো যাই হোক, আমার প্রশ্ন আবার তাদের এই সমস্ত প্রশ্ন নিয়ে নয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে তারা কোন দিকে আছে, তারা সীমার, আমাদের যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা আমাদের যে ভারত পাকিস্তান বর্ডার আছে, বর্ডারের ওই প্রান্তে আছে না এই প্রান্তে আছে। এবার বিষয়টা কি, যখন ভারত সেই সমস্ত 9টি জঙ্গি ঘাঁটি পুরোপুরি ধূলিসাৎ করলো, তখন সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু জঙ্গি মারা গেল, এবং সেই তাদেরকে নিরীহ মানুষ বলে ঘোষণা করে কলকাতার রাস্তায় আবার তারা মিছিল করতে লাগলো। আর দ্বিতীয়ত কি হলো, যে সিন্ধুর জল চুক্তি লঙ্ঘন করে ভারত কেন পাকিস্তানের দিকে যাওয়া জলের স্রোতকে আটকেছে, এতে পাকিস্তানের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, গোবেচারা মানুষ, এরা কেন যে এদের ওপর অত্যাচার করা হবে, নির্মমভাবে অত্যাচার করা হবে, এই সমস্ত ভারত সরকারকে জবাব দিতে হবে। আর পাকিস্তান হচ্ছে একবারে তাদের দৃষ্টিতে পুরো ধোয়া তুলসী পাতা একটা রাষ্ট্র। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি না যে ওই কিরানা হিলসে যে ঘটনাটা ঘটে চলেছে, এখনও চলছে ওটা, এবং আমরা দেখেছি যে আমাদের যে ডিজিএমও যিনি আছেন, তাকে যখন কিরানা হিলস নিয়ে প্রশ্ন করা হলো, তখন প্রশ্নটা অনেক বুদ্ধিমত্তার সঙ্গে তিনি এড়িয়ে গেলেন। আদেও ভারত সেই ব্যাপারে মুখ খুলছে না, পাকিস্তান মুখ খুলছে না, আবার উড়ে এসে জুড়ে বসা আমেরিকাও মুখ খুলছে না। আমি জানি না এখন আমেরিকায় যে বর্দা রয়েছেন
তিনি এখন কি চাইছেন? তিনি এখন শান্তির বাণী ছড়িয়ে বিগত 3-4 বছর ধরে চলতে থাকা ইউক্রেন রাশিয়া যুদ্ধ তো তিনি থামাতে পারলেন না। আবার এইদিকে ইসরায়েল গাজা প্যালেস্তাইনের উপর কী করছে সেটা গোটা বিশ্বই দেখতে পাচ্ছে। সেই সব বিষয়ে তিনি থামাতে পারলেন না। তিনি ঠিক সেনাবাহিনীর কর্তা যখন ব্রিফিং করবেন তার আধ ঘন্টা আগে এসে একটা টুইটারে জবরদস্ত একটা টুইট করে দিলেন যে আমি দেখেছো আমি বললাম, আর যুদ্ধ অমনি থেমে গেল। আবার ঠিক বিগত কয়েকদিন আগে যখন রাত 8টার সময় আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, ঠিক 7:30 তিনি আবার এলেন, আবার তিনি বললেন যে ভারত এবং পাকিস্তান দুটো অত্যন্ত বুদ্ধিমান দেশ, দুটোকে একই চোখে দেখি। আমি জানি না তার চোখ কীরকম পাল্লায় তিনি মাপেন। একটা দেশ যেখানে আটা হচ্ছে 200 টাকা কেজি, আলু হচ্ছে 400 টাকা কেজি, আর গ্যাস তেল নুন এগুলো তো বাদই দিলাম। আর উপক্ষান্তর আরেকটি দেশ, অর্থনীতি হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহৎ অর্থনীতি এবং যাদের সামরিক শক্তি হচ্ছে পৃথিবীর 3য়। তাহলে সেই দুটো দেশকে কি করে তিনি এক জায়গায় রাখেন? পরে তো অবশ্যই বোঝা গিয়েছে, গোটা বিশ্বব্যাপী যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো রয়েছে তারা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এর পিছনে, এই সিজফায়ার করতে বলার পিছনে আমেরিকা যে রিকোয়েস্টটা করেছে সেই রিকোয়েস্টটা করার পিছনে কি কারণ রয়েছে। আসল বিষয়টা আমি বলি, 1971 সালে পাকিস্তান বুঝে গিয়েছিল পরিষ্কার যে ভারতের সামরিক শক্তির কাছে তারা শিশু মাত্র। আমাদের তৎকালীন আয়রন লেডি বলে যাকে আমরা জানি, ইন্দিরা গান্ধী, তিনি তখন পাকিস্তানকে খুব উচিত শিক্ষা দিয়েছিলেন। এবং তখন ডাক্তাররা তো খুব, মানে যারা গাইনোলজিক্যাল ডক্টরস ছিলেন তারা তখন অনেককেই বলতেন মুবারক হো বাংলাদেশ হুয়া হ্যায়। ঠিক এই কথাটা আমরা কখন বলি সবাই জানি। তা ঠিক পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করা হয়েছিল এবং তার প্রায় 90% শ্রেয় যায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং ইন্দিরা গান্ধী তখন আমেরিকাকে ঠিক ওই ভাষায় যুক্তিটা দিয়েছিল, যদিও এটা আবার অন্য প্রসঙ্গে। এবার বিষয়টা হচ্ছে যে আমেরিকা সব সময় এর মাঝখানে কিছু না কিছু করতে চলেছে এবং সেই সিজফায়ার আটকে দিল পাকিস্তান, সেটাকে লঙ্ঘন করে তারপরে বহু জায়গায়, ভারতবর্ষের বহু জায়গায় রাতের আকাশে অনেক ড্রোন হামলা চালালো। তা এত কিছু ঘটনার পরে সেই ঘুরে ফিরে সেই কিরানা হিলসের ঘটনাই চলে আসছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো আপনারা ঘাঁটলে দেখতে পাবেন যে পাকিস্তানে কিছু একটা ঘটেছে ওই সময়, যেটা কখনোই এই 3 দেশের প্রধান কখনোই স্বীকার করবে না। এবং সেটা 1971 সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তিনি তখন থেকে গোটা পৃথিবীর জুড়ে ভিক্ষা করে করে এনে একটা পারমাণবিক শক্তি পরীক্ষা কেন্দ্র তৈরি করেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস ধার করে এনে টেস্ট করবেন এরকম চিন্তাভাবনা করেছেন। কখনো হয়েছে, কখনো হয়নি। তারপরে যত তাদের সেনাপ্রধান রয়েছে, তার প্রধানমন্ত্রী এসেছে, তারা বিভিন্ন সময় এরকম একটা হুমকি দিয়েই গেছে ভারতকে যে আমরা দেখে নেবো, আমরা নিউক্লিয়ার বোম ফেলে দেবো। কিন্তু ঘটনা এমন কিছু একটা হয়েছে ওই কিরানা হিলসে, যার জন্য বোরন 10 নিয়ে আসতে হয়েছে ওই রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য। আমেরিকা থেকে একটি যুদ্ধ বিমান এসেছিল যেটা পুরোপুরি সরজমিনে খতিয়ে দেখতে এসেছিল যে সেখানে কোনো রকম আদেও রেডিয়েশন হয়েছে কি না। তো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে যে আমেরিকা যে বিষয়টা মাঝখানে করতে চাইলো, দেখাতে চাইলো যে আমি এই যুদ্ধ থামিয়ে দিলাম, বিষয়টা আদৌ তা নয়। বিষয়টাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। এখানে খুব বড়সড় কিছু একটা হয়েছে এবং যা হয়েছে, আবার বলছি যা হয়েছে, এটা পুরোপুরি আমাদের সেনাবাহিনীর জন্য হয়েছে। সেটা কেউ স্বীকার করবে না। আমি বলছি শুনুন, এটা একটা আন্তর্জাতিক বিষয়, এখানে স্বীকার করার কিছুই নেই। পার্শ্ববর্তী একটা বিমানবন্দরে মিসাইল ফেলা হয়েছে এবং কিরানা হিলসের ভিতরে যে ওদের বাংকারে যেখানে পারমাণবিক বোম পরীক্ষাগার রয়েছে সেখানে কিছু একটা রেডিয়েশন হচ্ছে। দেশের সঙ্গে থাকুন, দেশের সেনাবাহিনীর উপর ভরসা করুন। এই সমস্ত বিশেষ প্রজাতিদেরকে বলি, আপনারা এমন একটা দেশে আছেন, আপনাদের সৌভাগ্য যে দেশটি এখনও নর্থ কোরিয়া বা চীন হয়ে যায়নি, যেটা আপনারা বারবার চান। আর যদি এটা হয় অবশ্যই কিন্তু আপনাদের কপালে কষ্ট আছে। আর আপনারা ডিসাইড করুন, আপনারা যুদ্ধ চান না শান্তি চান, না ঠিক উল্টোটা। আপনারা কি চান আপনারা আদৌ জানেন না। পরিষ্কার করে ভাবুন যে আপনারা কি চান।
আর সেটাই সেনাপ্রধানকে লিখে পাঠান, পাকিস্তানের সঙ্গে ঠিক সেই ট্রিটমেন্টটাই হবে, কোনো চিন্তা নেই আপনাদের। আপনারা রাস্তায় নামতে থাকুন আর ঠিক এরকম আজাদে আজাদি স্লোগান দিতেই থাকুন। জয় হিন্দ, জয় ভারত।